আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভি চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চায় নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। জবাব চাইছে বাঁকুড়া জেলার সোলদা অঞ্চলের অন্তর্গত যে কংসাবতীর ক্যানেল পার রয়েছে, সেখানে নির্বাচন আচরণ বিধিকে লঙ্ঘন করে বিনা টেন্ডারে এই পঞ্চায়েতের পক্ষ থেকে একজন কাষ্ঠ ব্যবসায়ীকে দিয়ে গাছ কাটা হলো না কেন? কেন জয়পুর থানার অন্তর্গত জয়পুর ফরেস্ট যে রয়েছে বন বিভাগ এবং জয়পুর ব্লকের যে ব্লক প্রশাসনিক আধিকারিক অর্থাৎ বিডিও এবং জয়পুর থানার ওসি এই আচরণ বিধি লঙ্ঘন করার জন্য এবং বিনা টেন্ডারে গাছ কাটার জন্য যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করছেন না কেন? এখনো এই সব প্রশ্নের উত্তর। এরপর আসছি বাংলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। দেখতে থাকুন এক নজরে বাঁকুড়া টিভির পর্দায়। তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের ভিডিও ভাইরাল হতেই তিনি 90 ডিগ্রি পাল্টি মারলেন। তিনি কি বললেন শুনতে থাকুন বাঁকুড়া টিভিতে। শ্রীরামপুর থেকে বিদায় নিয়েছিলেন। আমি মমতাদির ছোট বোন হিসাবে দলে এসেছিলাম এবং থাকবো। কল্যাণী এমসে চাকরি চক্রে 4 পান্ডা গ্রেপ্তার হুগলির গ্রামীণ ও হরিপাল থানার যৌথ উদ্যোগে। দেখতে থাকুন সেই খবর। আচ্ছা, আপনাদের জানাচ্ছি যেটা যে আমাদের হরিপাল থানায় গত 9/12/2023 একটি অভিযোগ জমা পড়ে যে কিছু লোকজন সরকারি চাকরি দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে বা ওই অভিযোগকারীর কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়েছে এবং ওই অভিযোগের ভিত্তিতে হরিপাল থানা একটি কেস লঞ্চ করেন। ওই 9/12/2023 একটি কেস স্টার্ট করে হরিপাল পিএস কেস নম্বর 553/2023 এবং কেসের তদন্ত করতে গিয়ে আমরা দেখি যে এর পেছনে একটা র্যাকেট জড়িত আছে এবং তার র্যাকেটে বেশ কিছু লোক আছে যারা বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিচ্ছে এবং তাদের এমস কল্যাণী এবং শিক্ষা বন্ধুতে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা তুলছে। আসে এই খবরটা পাওয়ার পরে আমরা এর পেছনে কারা কারা যুক্ত আছে তাদের খোঁজ শুরু করি। হরিপাল থানার আমাদের যে তদন্তকারী অফিসার এবং আমার থানার যে বড়বাবু আছে তাদের নির্দেশে এবং তাদের সক্রিয়তায় আমরা 4 জনকে গ্রেপ্তার করি। 4 জনের মধ্যে 3 জন এখনো আমাদের পুলিশ কাস্টাডিতে আছে এবং 1 জন জেল কাস্টাডিতে আছে। 4 জনকে অ্যারেস্ট করি এবং জানতে পারি যে এরাই এই দুটো সংস্থায় অর্থাৎ এমস কল্যাণী এবং শিক্ষা বন্ধুতে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ টাকা তুলেছে এবং অ্যারেস্ট করার পরে এদের কাছ থেকে জানতে পারি যে আরো কিছু লোক এর পেছনে যুক্ত আছে। আমাদের তদন্ত এখনো চলছে। আমরা এর পেছনে আরো যারা যুক্ত আছে তাদের আমরা ধরার চেষ্টা করছি এবং এই তদন্ত চলাকালীন আমরা বেশ কিছু জিনিস এখনো অবধি সিজ করেছি এবং একটি গাড়ি সমেত কিছু ডকুমেন্টস, কিছু জাল দলিলপত্র এগুলো আমরা অলরেডি সিজ করেছি এবং আমরা তদন্তের মধ্যে আরো যারা যুক্ত আছে এবং আরো যেসব জিনিসপত্র আমরা উদ্ধার করব সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেব। আমরা যে 4 জনকে অ্যারেস্ট করেছি সেই 4 জন হচ্ছে বাপ্পা রাউত, একে আমরা নরেন্দ্রপুর থেকে অ্যারেস্ট করেছি। দীপক দাস, সে এখন জেল কাস্টাডিতে আছে, তাকে আমরা দুর্গাপুর থেকে অ্যারেস্ট করেছি এবং বাসার হ্যাপি এবং সুপ্রিয় বিশ্বাস এদের আমরা চন্দননগর থেকে অ্যারেস্ট করেছি। এটা আমরা অ্যারেস্ট করেছি চন্দননগর থেকে, আমরা পরশু অ্যারেস্ট করেছি এই দুজনকে এবং হ্যাঁ একটা মানে বাপ্পা রাউতকে আমরা 19 তারিখে অ্যারেস্ট করেছি নরেন্দ্রপুর থেকে এবং দীপক দাসকে আমরা 27 তারিখ দুর্গাপুর থেকে অ্যারেস্ট করেছি। টোটাল 4 জন এখনো অব্দি অ্যারেস্ট হয়েছে এবং
এদের বাড়ি হচ্ছে বাপ্পা রাউতের বাড়ি হচ্ছে কল্যাণী থানার আন্ডারে, আপনার 14 নম্বর বাজার হরিজন পল্লীতে। দীপক দাসের বাড়ি হচ্ছে আইনস্টাইন এভিনিউ, বিজন, দুর্গাপুর। এবং বাসার হ্যাপি এর বাড়ি হচ্ছে তমলুক থানার আন্ডারে পূর্ব মিদনাপুরে। এবং সুপ্রিয় বিশ্বাস যে আছে ওর বাড়ি হচ্ছে গাংনাপুর, মানে আমাদের রানাঘাটে। হ্যাঁ, আরো কিছু নাম আমরা পেয়েছি, সেটা আমরা এখনই তদন্তের স্বার্থে আপনাদের বলছি না, তবে আমরা তদন্তের মধ্যে ওদের আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি এবং আশা করি ওরাও অ্যারেস্ট হয়ে যাবে। কত টাকা মানে কতজন জড়িত আছে এই র্যাকেটটাতে? এটা একটা বড় র্যাকেট আছে, আমরা এখনো অবধি 4 জনকে পেয়েছি, আরো বেশ কিছু নাম পাচ্ছি, কিন্তু সেটা আমরা এখনই তদন্তের স্বার্থে আপনাদের বলছি না, ঠিক আছে? তাও কত টাকা প্রতারণা হয়েছে, তাও আমরা এখনো অবধি যেটা পেয়েছি 72 লাখ টাকা অবধি এখনো অবধি আমরা পেয়েছি, যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণা হয়েছে। সবাইকে সবার সঙ্গে এখনো আমরা হ্যাঁ কতজন আছে হুগলি না, ওটা এখনো আমরা করতে পারিনি, আমরা এখনো হুগলি বলে নয়, এটা যেটা পেয়েছি সেটা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এদের র্যাকেট ছড়িয়ে আছে। সেটা আমরা আগামী দিনে আরো যাদের যাদের অ্যারেস্ট করবো আপনাদের আমরা পর্যায়ক্রমে জানাতে থাকবো। কল্যাণী এমসকে কি কাউকে চাকরি ওরা দিয়েছিল বা কাজ করিয়েছিল? হ্যাঁ, এটা আমরা এখনো তদন্ত করে যেটা পেয়েছি সেটা এখনো অব্দি পেয়েছি, তবু ওরা জয়েন করেছিল নাকি বা কোনো স্যালারি তুলেছিল নাকি বা কিভাবে জয়েন করলো সেগুলো আমরা তদন্ত করে দেখছি। এরা কিভাবে জালে ফেলতো, মানে যারা চাকরি প্রার্থী কিভাবে? হ্যাঁ, তারা দেখতো যে এরা তদন্তের সময় এরা কিছু ফেক কাগজপত্র দিয়ে এদের বিশ্বাস অর্জন করত যে এরা অলরেডি চাকরি করিয়েছে বেশ কিছু লোকের, এবং সেই কাগজপত্রগুলো একদম এমন ভাবে করতো যাতে লোকের বিশ্বাস হয়ে যায় যে এরা এই কাগজপত্রের বেসিসে আগামী দিনে জয়েন করতে পারবে। এইভাবেই লোককে এরা নিজেদের কবজায় আনতো এবং করার পরে তারপরে এরা পর্যায়ক্রমে টাকা পয়সা নিয়ে এদের চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন পর্যায়ে টাকা তুলতো। প্রসেস যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কি এরা করতো? মানে ইন্টারভিউ ফেস করা, মেডিকেল যেগুলো নিয়ম আছে, হ্যাঁ, কিছু কিছু এরা করতো এবং সেটাও ফেকই হতো, সেটা অরিজিনাল হতো না, ফেক হতো। এবং এমন ভাবে এরা এগুলো ব্যবস্থা করতো যাতে মনে হয় যেন এরা অরিজিনালি একই রকম, যে অরিজিনাল জায়গায় এরা ইন্টারভিউ দিচ্ছে বা কাগজপত্র পেশ করছে। শুধু এমস এর কাগজপত্রই পাওয়া গেছে না অন্য কোনো? আমরা এখনো অবধি যেটা পেয়েছি এইমস, কল্যাণী এবং শিক্ষা বন্ধু, এই দুটো এখনো অবধি পেয়েছি। এছাড়াও আর কিছু কোনো জায়গায় এরকম চাকরি দেওয়ার নাম করে আর কিছু হয়েছে নাকি সেটা আমরা তদন্তের মধ্যে দেখছি। টাকাটা ওরা কি ক্যাশ নিত না অনলাইনে? বিভিন্ন ভাবে নিত, এটা শুধুমাত্র নয়, বিভিন্ন ভাবে নিত এবং কি কি অ্যাকাউন্টের মাধ্যমে নিত সেগুলো আমরা তদন্ত করে দেখছি। মানে অ্যাকাউন্টে লেনদেন হয়েছে? হ্যাঁ, কিছু হয়েছে, সবই হয়েছে, অ্যাকাউন্টে কম কিন্তু ইয়েতে বেশি হয়েছে। আর এই চাকরি দেওয়ার নাম করে মেডিকেল টেস্ট বা ইন্টারভিউ এর জন্য কি কল্যাণী এমসে নিয়ে যাওয়া হয়েছিল কাউকে? সেটা এখনই আমরা করছি না, সেটা আমরা তদন্ত করে দেখছি কোথায় নিয়ে গেছিল। এতে কি এমসে কেউ থাকতে পারে এমন কিছু সন্দেহ? সেটা এখনো কে বা কারা থাকতে পারে সেটা এখনই আমরা নিশ্চিত করে কিছু বলছি না, সেটা আমরা তদন্ত যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আমরা পুরোটা। কাজ করতো না, হ্যাঁ, এটা একটা চক্র, মানে এটা একটা ওদের কিছু গ্রুপ অফ পিপল ছিল যারা সবাই মিলে এই চক্রের সঙ্গে জড়িত ছিল এবং সবাই মিলে তাদের বিভিন্ন বিভিন্ন কাজ ছিল। কেউ হয়তো তাদের সঙ্গে যোগাযোগ করলো, কেউ চিঠিপত্র দিল, বিভিন্ন ভাবে যুক্ত ছিল। এই যোগাযোগটা কিভাবে ওরা স্থাপন করতো প্রথম? সেটা তো ওরা নিজেরা খোঁজ খবর নিত যে কাদের কাদের চাকরির জন্য চেষ্টা করছে, কোন কোন ছেলে মেয়েরা বা কাদের চাকরি বিভিন্ন চাকরি দরকার আছে, এরকম লোকজনকেই এরা বেসিক্যালি খুঁজে বের করতো, ওরা তাদেরই এই টোপটা দিত। এদের পেছনে কি কোনো বড় মাথা আছে মনে হচ্ছে? সেটা আমরা এখনো কিছু সে মুহূর্তে বলতে পারছি না, তদন্ত শেষ না হলে আমরা এটা বলতে পারবো না। চাকরির বিজ্ঞপ্তি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট বা এই ধরনের কোনো? সেটা এখনো আমাদের কিছু হাতে আসেনি, তবে কিভাবে এরা লোকজনের সঙ্গে যোগাযোগ করতো থ্রু ফোন বা অন্য কোনো মারফত, সেটা আমরা তদন্তের মধ্যে দেখছি। এটি পলিটিক্যাল কানেকশন, মানে পলিটিক্যাল না, ওটা এই মুহূর্তে কিছু এখনো আমরা সেরকম কিছু বলার জায়গার মতো আসেনি। আমরা যেহেতু ইনভেস্টিগেশন এখনো চলছে, ইনভেস্টিগেশন বিজেপির লোকসভার প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অসিত মজুমদারের অভিযোগ, কি অভিযোগ করলেন তা শুনতে থাকুন। নির্বাচন কমিশনে আমরা বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কমপ্লেন জমা দিয়েছি, আপনাদের চিঠিও দেখালাম।
এবং অ্যাকনলেজমেন্ট রাখালাম যে যে চিঠি ওখানে চলে গেছে। তাহলে কি বলবেন, কি বিষয়ে আপনি অভিযোগ করলেন? অভিযোগ উনি ব্যান্ডেল পিপিতে, ব্যান্ডেল থানায় আউটপোস্টে একটা বিরাট গুন্ডার দল, যারা দীর্ঘ 36 বছর ধরে ব্যান্ডেলকে শাসন করেছিল, এবং আমি বিধায়ক হওয়ার পর তাদের মানুষের থেকে আলাদা করতে পেরেছিলাম এবং ব্যবসায়ীরা শান্তির মধ্যে ব্যবসা করছিল। আপনারা জানেন যে তাদের অত্যাচারে একসময় ব্যান্ডেলে ব্যবসায়ীরা বন্ধ করেছিল, ব্যবসায়ী বন্ধ। সেই গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার জন্যে রকেট ব্যান্ডেল থানায় ডেপুটেশন দেয়, এবং সবচাইতে বড় ক্রিমিনাল ব্যান্ডেলের লালা তার মাকে সঙ্গে নিয়ে, অতএব আমরা মনে করি যে ও সন্ত্রাস সৃষ্টির জন্যে গুন্ডামস্তানদের আমদানি করছে, এবং যেদিনও ব্যান্ডেলে এই কাজ করেছে তার দুদিনের মধ্যে একজন সুপরি ব্যবসায়ী সে আক্রান্ত হয়েছে, অপহরণের চেষ্টা করা হয়েছে। আমরা মনে করছি এর সাথে রকেটের গুন্ডামস্তানদের শেল্টার দেওয়ার প্রবণতা তাদেরকে সাহস জুগিয়েছে। আমরা এর জন্যে নির্বাচন কমিশনে কমপ্লেন করেছি যে মহিলা তাকে যাতে সিম্বল থেকে অব্যাহতি দেওয়া হয়। তার জন্যই আজ কমপ্লেন লজ করলেন? কমপ্লেন লজ করলাম, দেখালাম তো আপনাকে কমপ্লেন অলরেডি নির্বাচন কমিশনে কমপ্লেন করে দিয়েছি অলরেডি। আর আমরা এখন 30 নম্বর ওয়ার্ডে আমাদের দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমরা প্রচারে বেরোচ্ছি। আমাদের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমিত্র ঘোষ এবং আমাদের দলের সর্বস্তরের কর্মী, এবং 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু অধিকারী সহ আমরা মানুষের আশীর্বাদ চাইতে বেরোবো। কারণ একটা বিরাট লোকসভা, 7টা বিধানসভা, একটা ক্যান্ডিডেটের পক্ষে পাড়ায় পাড়ায় ঘোরা সম্ভব নয়। তবুও রাজরাজেশ্বরী পুজোর সময় তিনি এসেছিলেন মায়ের আশীর্বাদ নিতে। আমরা এই ওয়ার্ডে আজকে পদযাত্রা শুরু করছি মানুষের আশীর্বাদ নিতে, এবং এই ওয়ার্ডের যারা উপভোক্তা, যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে, যারা বিধবা ভাতা পেয়েছে, যারা বার্ধক্য ভাতা পেয়েছে, যারা কন্যাশ্রী পেয়েছে, যারা রূপশ্রী পেয়েছে, যারা মানবিক পেয়েছে, তাদের নিয়েও আমরা বসবো চা চক্রে। এটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট। এটা পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনকেও দিয়েছি, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও দিয়েছি। রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালের প্রচার শুরু আজ থেকে ইসলামপুরে। দেখতে থাকুন সেই খবর। তিনি এই কালী মন্দিরে, অর্থাৎ সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পূজা দিয়ে কিভাবে তিনি প্রচার শুরু করলেন। বিধানসভা এবং লোকসভা সব নেতৃত্বটা মিলেই আজকে আপনি বিধানসভা এলাকায়, ইসলামপুর বিধানসভায় ভোট প্রচার কর্মসূচি রয়েছে আজকে, সেটা যদি আমাদের জানান। আমি লোকসভা ভোট ঘোষণা হওয়ার পরে আজকেই প্রথম ইসলামপুরে এলাম। প্রথমে আমরা ইসলামপুরের আমাদের প্রসিদ্ধ সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে মায়ের কাছে আশীর্বাদ চাইলাম। আমাদের গোটা উত্তর দিনাজপুর, গোটা ভারতবাসী যেন ভালো থাকে এবং আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি, এবং মায়ের আশীর্বাদ নেই আজকে ইসলামপুর বিধানসভায় আমাদের ভোটের প্রচার শুরু হবে। কী কী কার্যক্রম রয়েছে আপনার কাছে? আজকে সারাদিনে এখন এখানে আমরা
শহীদ পরিবারের সাথে দেখা করব, তারপরে সারাদিনের আরও বিভিন্ন কার্যক্রম রয়েছে। বলছি, নাগরিক মঞ্চ থেকে কিছুদিন আগে প্রেস কনফারেন্স করা হয়েছে বিভিন্ন দাবি সদন নিয়ে, আপনাদের মানে 3 জন প্রার্থীর হাতেই তুলে দেওয়া হবে। এই কি বলবেন? এই উড়ালপুল রয়েছে শহরের, তারপরে বিভিন্ন দাবি রয়েছে, সে বিষয়ে কি বলবেন? দেখুন, এখনও তো হাতে পাইনি ওনাদের কি দাবি রয়েছে। তাছাড়াও আমাদের পার্টির তরফ থেকে একটা ম্যানিফেস্টো তৈরি হয়েছে, যেটা এর মধ্যে আমরা প্রেস মিট করে দিয়ে আমরা প্রতিটা বিধানসভায় প্রচারে যাব আগামী দিনে মোদিজি আসার পর আমাদের রায়গঞ্জ লোকসভায় কী কী কাজ হবে। ইসলামপুর থেকে একটা জেলার দাবি উঠছে, সে বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? এটা এখন আমি এই মুহূর্তে বলছি না, কারণ এটা আমাদের অনেক কিছুর ব্যাপার রয়েছে, আমাদের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্বের ব্যাপার রয়েছে। আগামী দিনে সেটা সব ডিসিশন নিয়ে হবে। এতটা ভোটের প্রচার তো এখন এই মুহূর্তে এগুলো বলাটা আমার পক্ষে অসম্ভব, কারণ এটা অনেক কিছু প্রোটোকল মেনটেন করতে হবে। কার্তিকদা, যে বিষয়টা বলবো, ইসলামপুর শহর বিশেষ করে মিউনিসিপ্যাল এরিয়াটা NF রেলওয়ে অর্থাৎ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে দিয়ে বাইফার্কেটেড, একাধিক ম্যান লেভেল ক্রসিং রয়েছে। শান্তিনগর এলাকাতে এবং আপনার হচ্ছে মানে আরেকটা এলাকা আলীনগর এলাকাতে রোড ওভার ব্রিজ হওয়ার কথা ছিল। তৎকালীন যিনি হচ্ছেন সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী, আপনার প্রেসিড করেন তিনি কথা দিয়েছিলেন এখানে হচ্ছে রোড ওভার ব্রিজ হবে, এখনও হলো না। ইসলামপুর শহর এখনও বঞ্চিত সেই রোড ওভার ব্রিজ থেকে। দেখুন, হলো না বললে ভুল। আপনারা সবাই জানেন যে আপনাদের এখানে যেমন দরকার ঠিক রায়গঞ্জে দরকার। অনেকবার চিঠি এসছে, কিন্তু পৌর প্রশাসন জেলা প্রশাসন এখনও কোনো NOC দেয়নি। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে যানজটমুক্ত শহর। আর বিশেষ করে আপনারা দেখবেন যে ছোট্ট শহর কালিয়াগঞ্জ 4.5 বছর সময় পেয়েছিলাম। আপনাদেরও শহর অনেক পুরনো, সেখানে দুটো শহর বিবেচনা করুন। আগামী দিনে কি কাজ হচ্ছে বা কি কাজ হবে, মানুষের আশীর্বাদ যদি ঠিক থাকে, আশা করি যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো মিটে যাবে। আরেকবার জিজ্ঞাসা করবো, কাকে প্রতিপক্ষ হিসেবে দেখছেন? প্রতিপক্ষ এখানকার যে ভৌগোলিক মানচিত্র, যা পরিবেশ পরিস্থিতি রয়েছে, তাতে আমাদের কংগ্রেসকেই মনে হচ্ছে প্রতিপক্ষ প্রধান। বললাম তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, সেখানে রায়গঞ্জের যিনি বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী, তিনি আপনার সঙ্গে এবার প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন। কি বলবেন, কিভাবে দেখছেন তাকে? মানুষ মোদিজির পক্ষে রয়েছে, কোনো প্রতিপক্ষ এই মুহূর্তে নেই, কারণ গোটা ভারতবাসী মোদিজিকে চাইছে। আপনার কাছে এই লোকসভা ভোটটা কতটা তাৎপর্যপূর্ণ এবং উন্নয়নের এই যে আপনি বলছেন 4.5 বছর কালিয়াগঞ্জের সময় পেয়েছিলেন, ঢেলে সাজিয়েছেন, মানুষ দেখছে, সেটাই কি আপনাদের সেই উন্নয়নটাই কি এবার ইস্যু? অবশ্যই, কারণ আমাদের এই যে জেলাটা রয়েছে, বিশেষ করে রায়গঞ্জ, আপনারা সবাই জানেন যে তৎকালীন আমাদের এখানকার ভূমিপুত্র বা আমাদের কালিয়াগঞ্জে যিনি সুসন্তান প্রিয়দা এইমসের ধাঁচে একটা হসপিটাল স্যাংশন করেছিলেন। অথচ আমাদের গোটা উত্তরবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাটা একদমই ভেঙে পড়ে আসে। কিন্তু সেই হসপিটাল জোর করে এই সরকার নিয়ে কল্যাণীতে চলে গেল। কল্যাণীতে অনেকগুলো হসপিটাল থাকার সত্ত্বেও আমাদেরকে বঞ্চিত করে এই হসপিটাল নিয়ে যাওয়া হলো। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে যে আমরা আমাদের জেলার জন্য সর্বশ্রেষ্ঠ যে পরিষেবাটা দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। আপনাদের যুব মোর্চার নেতা বিখ্যাত উকিল তরুণ জ্যোতি তিওয়ারি কালকে একটা টিভি শোতে বলছিলেন যে এখনও স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবাংলায় তলানিতে। জলপাইগুড়ির ঘটনা, ধূপগুড়ির ঘটনাকে উল্লেখ করে তিনি বললেন তাদেরকে বেটার ট্রিটমেন্টের জন্য শিলিগুড়ি মেডিকেল কলেজের উপর নির্ভর থাকতে হয়, সেখানে ভালো হসপিটাল নেই। কি বলবেন আপনারা? অবশ্যই তো সেটা, অবশ্যই সেটা। শুনুন, কালিয়াগঞ্জে একটা স্টেট জেনারেল হসপিটাল হয়েছে। আপনারা গিয়ে স্টেট জেনারেল হসপিটালে যে একটা ক্রাইটেরিয়া থাকে, স্টাফ নার্স কত, ডাক্তারবাবু কত, কী কত দেখে নেন, তার 25% তো নেই। এবং পরিষেবা বলতে একটা রেফার হসপিটাল, ঠিক প্রতিটা হসপিটালের এই পরিস্থিতি রয়েছে এবং মানুষ পরিষেবা পাচ্ছে না। আর মানুষের জন্য মোদিজি একটা চেষ্টা করেছিলেন, আমাদের আয়ুষ্মান ভারত যে প্রকল্পটায় বাড়ির প্রিয়জন অসুস্থ হয়ে গেলে তারা যে কোনো ভারতবর্ষে যে কোনো হসপিটালে 5 লক্ষ টাকার চিকিৎসা পাবে, কিন্তু আমাদের সরকার সেটাকে বন্ধ করে রেখেছে। এখানে স্বাস্থ্যসাথী কার্ড আছে, বাড়ির প্রিয়জন অসুস্থ হয়ে গেলে যে কোনো জায়গায় চিকিৎসার জন্য গেলে সেই কার্ড ফেরত, কার্ড দেখলেই ট্রিটমেন্ট হচ্ছে না। এই তো পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি। সেই দিকে তাকিয়ে সাধারণ মানুষ চাইছে যে আগামী দিনে মোদিজি আসার পর আমাদের এই সরকারেরও পরিবর্তন হবে এবং মোদিজির যে লক্ষ্য বিকশিত ভারত, সবকা সাথ সবকা বিকাশ, সেইটা আমাদের পুরা ভারতবর্ষব্যাপী সেই চেষ্টা হবে। ঠিক বলছি, সেই সংসদে আপনি লড়ছেন 5 নম্বর, নিঃসন্দেহে মাইনরিটি ভোট এর একটা গুরু অংশ রয়েছে। তাদের উদ্দেশ্যে একজন প্রার্থী হিসাবে কি বার্তা থাকবে? অনেকের মধ্যে এখনো ভ্রান্ত ধারণা বিজেপি মানে হিন্দুদের পার্টি, কি বলবেন? শুনুন, গোটা ভারতবর্ষের সমস্ত সমাজ মোদিজির পাশে রয়েছে, এর থেকে আর কি বলবো। মানুষ মোদিজিকে চায়। এখানে দাঁড়ো, এখানে দাঁড়ো। আরে আমি তাই তো দাঁড়ায় আছি। হয়ে গেছে।
কি বলবেন চুঁচুড়ার দিনের বুকে এরকম দুপুরে চুঁচুড়া বিধানসভার বুকে দিন চুঁচুড়ার দুপুরে এই ধরনের পল্লীশ্রীর ঘটনা বাসিন্দা দেখুন, দীপক সামনের নির্বাচন। সাহা ওরফে মিনালকে যেদিন থেকে লকেট অপহরণের চেষ্টার ব্যান্ডেলে অভিযোগ গুন্ডামস্তানের দেখতে জন্য থাকুন গেছে সেই পৃথিবীতে। খবর বাঁকুড়া টিভির গুন্ডামস্তানরা সেদিন থেকে কি সাহস পেতে ভয়ঙ্কর আরম্ভ করেছে। খবর মানুষের আমি নিরাপত্তা 2011 কোথায় থেকে গুন্ডাদের পশ্চিম বিরুদ্ধে বাংলায় লড়াই দেখতে করি। থাকুন সেই খবর। এবং এখন যে ব্যান্ডেল বলুন, রবীন্দ্রনগর বলুন, মল্লিক কাসিম হাট বলুন, সব জায়গায় শান্তি রয়েছে পুলিশ এবং আমার যৌথ অভিযানে। লকেট ঠিক করছে না, গুন্ডাবস্তানদের প্রশ্রয় দিলে তাদের হাতেই একদিন মরতে হবে, এটা ঠিক নয়। এ জিনিস আমার চুঁচুড়ায় ছিল না। এবং 2011-র উপর আমি মানুষের স্বার্থে গুন্ডামস্তানদের কোনোভাবেই বাড়তে দিইনি। রাজনৈতিক কোনো কারণে গুন্ডাদের পক্ষ নেওয়া উচিত নয়। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতাদের বলবো গুন্ডাদের থেকে দূরে থাকুন। আর যে ঘটনা যারা ঘটিয়েছে তাদের পুলিশ প্রশাসন দিয়ে ধরাবো, এ নিয়ে কোনো সংশয় নেই এবং চরম শাস্তি হবে। আমি বেঁচে থাকতে এই জিনিস কিছুতেই বরদাস্ত করব না। আমি এসপির সাথে কথা বলেছি, আমার ব্যবসায়ী বন্ধুরা ছিল, আমি ওসিকে বলেছি আমার আসামি চাই, আসামি আমার চাই। কোনো ব্যবসাদার মস্তানদের শিকার হবে, আমার কাছে অনেক খবর আছে। ফোনে কাউকে বুলেট চাওয়া হচ্ছে, অনেক ব্যবসাদার, 2-1 ব্যবসাদার বুলেট দিচ্ছেও মস্তানদের। যারা মস্তানদের টাকা দিচ্ছে ব্যবসাদার, সে ব্যবসাদারদেরও আমি ছাড়বো না। কি বলবেন ভোটের আগে কি উত্তপ্ত করার চেষ্টা চলছে একদম? এটা একদম খবর আছে, লালাকে নিয়ে বিভিন্ন লোককে ফোন করাচ্ছে লকেট। লালা ফোন করছে কালকে রাত্রি থেকে, এটাও শুরু হয়েছে। এই জিনিস আমি বেঁচে থাকতে হতে যাব না। কালকে বহু ছেলেকে রাত্রে লালা ফোন করেছে। আমি সিপির কাছে যাবো, দুপুরে কথা বলবো। এদের গোষ্ঠী গোড়ান শুদ্ধ ভরে দিতে হবে। মা বাবা ছেলে কেউ বাইরে থাকবে না, করে দেবো আমি। দাদা এখানে পুলিশ ধরবে কে দাদা, পুলিশের কাজ এটা, কে দাদা। আর ওখানে একটা সিসিটিভি ছিল, সেটা খারাপ, একটা বাড়ির সিসিটিভি আছে, আমরা দেখছি। দাদা আবার কে? সরকার দাদা, সরকারের বাইরে কেউ দাদা নেই। কেউ যদি দাদা হতে চায় সরকারকে বাদ দিয়ে, সে দাদাকে ভাই করার ব্যবস্থা আমি জানি। পাবেন উল্টো ঘুরে গেছিল। আগের সঙ্গে ট্রেনের সমস্যার কাজটা করা হয়েছে, আজকে টি-শার্টের সঙ্গে করা হয়েছে। ওরা কেউ ফোন করেছিল না, কেউ ফোন করেনি দাদা। আমি ঠিক বুঝতেই পারছি। আমি তো সর্বপ্রথম এটা হওয়াতে ফার্স্ট ফোন আমি তোমাকে করেছি। না, কেন হলো, কেন কি আইডিয়া করছিস? দাদার চল দাদা, আমি তা বলছি না, দাদার কাছে যেতে হবে কেন? এটাই তো বুঝতে পারছি না। আমার তো কোনোদিন এরকম ঘটেনি, এরকম কিছু। আমি পড়ে গিয়ে আমার পাটা ভেঙে যাতে, আর ওখানে জ্যাম হয়ে যাতে ওরা তুলে নিয়ে যেতে পারেনি। মানে ধরো একটা মুখ চিনেছিস, তখন তো মুভমেন্ট রয়েছে অন্যরকম, তখন কী করে কীভাবে চিনব। তবে 2 মিনিট 3 মিনিটের ভিতর 8-10টা বাইক হয়ে গেল, প্রত্যেকটা বাইককে 2-3 করে। আমাকে তো কোনো সময় 8-10টা মেশিন ঠেকিয়ে দিয়েছে, তাও তো আমি লড়াই করে গেছি। পরে আমি রাস্তার মাঝখানে পড়ে যাওয়াতে জ্যাম হয়ে গেছে, জ্যাম হওয়াতে পালিয়ে গেছে। যাওয়ার সময় আমার মোবাইলটা নিয়ে চলে গেছে। মোবাইল? হ্যাঁ, আইফোনটা নিয়ে গেছে। আমি এসপিকেও বলেছি আজকে আমার আসামি চাই, নিশ্চয়ই। ওসিকেও বলেছি, এসপিকেও ধরলাম। আমাদের 25 বছরের ব্যবসায় হয়নি এরকম। কে এমন লোক এই কাজটা করবে? আসামি ধরে নেবো, কথা দিলাম। দাদা আমাদের সঙ্গে আছে এবং দাদা সবসময় আমাদের সঙ্গে আছে। যে কোনো ব্যাপারে দাদাকে আমরা পাশে পাই। ধরে নেবো আসামি। বাবার সঙ্গে এরকম ধরনের একটা ঘটনা ঘটলো দিন দুপুরে, কি বলবে? কিছু বলার নেই, খুব মানে শকিং একটা ব্যাপার। এখানে তো আর কিছু করার নেই, কিন্তু একটাই ভালো জিনিস যে আমার বাবাকে ওরা নিয়ে যেতে পারেনি, যেটা ওরা চেষ্টা করছিল। এবং প্রশাসনের কাছে আমরা এফআইআর করে এসেছি পোলবা থানায়।
দেখা যাক ওরা কী পদক্ষেপ নেয় এর বিরুদ্ধে। কি বলবে, কোনো কি উদ্দেশ্য ছিল বা কিছু কি বুঝতে পারছো তোমরা? আমরা কি করে বুঝবো? আমরা নর্মাল ব্যবসা করি, ব্যবসায় কেউ আমাদের কাছে টাকা পায়, আমরা কারোর কাছে টাকা পাই, আমরা নিজেদের টাকা দিয়ে দিই, আমরা নিজেদের টাকা নিয়ে নিই। এর বাইরে তো ব্যবসার মধ্যে আর কিছু থাকে না। তো এ তো যা পজিশন হয়েছিল, নিয়ে চলে গেলে হয়তো অন্য কিছু হতে পারতো। সেটা হয়নি, সেটাই আমরা এখন মানে ভাবছি যে এটা ভালো হয়েছে যে নিয়ে যেতে পারি। আর যেই হোক না কেন, কারণ এখন আমার বাবার সামনে আছে, আর যা চিকিৎসা হবে আমাদের চোখের সামনে হবে, আর যেটা আমরা ভালো বুঝবো যে না এইটা করলে ভালো হয়, সেরকমভাবে চিকিৎসা করাতে পারবো আমার বাবার। কিন্তু ওরা যদি নিয়ে চলে যেত, আমরা তো আমার বাবাকে দেখতে পেতাম যে কোথায় আছে, কি কি বলবে, দিনের বেলা একটার সময় এই ধরনের ঘটনা ঘটলো, আগামী দিনে তো মানুষ চলাচলে তো একটা ভয় পাবে। নিশ্চয়ই ভয় তো আমাদের এখনই করছে, এখনই আমাদের, এবং কালকেও আমরা যখন ওই কলবা থানায় গেছি, আমাদের নিজেরই ভয় লাগছে যে আমরা যে যাচ্ছি পুরো রাস্তা ফাঁকা, কিছু যদি হয়। এমনিতেই আমার বাবার সাথে এই সকালবেলা দুপুরবেলার দিকে এই ঘটনাটা ঘটে গেল, আমাদেরই এখন ভয় করছে, নর্মাল বাড়ি থেকে বেরোতেই ভয় করছে যে কোথায় কখন কে। কারণ আমাদের সাথে তো কারোর কোনো মানে মানে বিরোধী কোনো নেই যে আমাদের কারোর সাথে কোনো খাড় আছে কারোর আমাদের উপরে, এরকম তো আমরা জানি না যেরকম আছে, থাকলে তো জানতাম। শোনা যাচ্ছে একটা মোবাইলও নিয়ে চলে গেছে না? হ্যাঁ, আমার বাবার কাছে 2টো মোবাইল ছিল, তার মধ্যে একটা ওরা ছিনিয়ে নিয়ে চলে যায়। কিন্তু মানে মজার ব্যাপারটা হলো যে ওরা তাছাড়া কিছু নেয়নি। আমার বাবার পকেটে টাকা ছিল, হাতে সোনার আংটি ছিল, গলায় সোনার চেন, কিছু তারা নেয়নি, খালি মোবাইলটা নিয়ে যাচ্ছে। এটার কারণটা কি আমরা জানি না, তবে আমরা এফআইআরে মোবাইল নাম্বার, IMEI কোড সব মেনশন করে দিয়েছি, এবং এয়ারটেলে ফোন করে বাবার নাম্বারটা, ওই নাম্বারটা ব্লক করে দিয়েছি আপাতত। কি নাম? আমার নাম দীপজ্যোতি সাহা। কি ঘটনা ঘটেছিল? কালকে আমি আমার দিল্লি রোড ফ্যাক্টরি থেকে 1টা নাগাদ বেরিয়ে স্কুটি করে আসছি। সুগন্ধা মোড় থেকে যে অমরপুর রোডটা আছে, অমরপুর মাঠ পার হলে পরেই হঠাৎ একটা ছেলে এসে বলল যে দাঁড়া দাঁড়া দাঁড়া। এবার আমি বললাম কী হয়েছে? সঙ্গে সঙ্গে আরেকটা বাইকে 3জন এসে আসলে বলে চল ওকে তোল, দাদা ডেকেছে। বলতে বলতে আরও বাইক, তারপরে আরও বাইক, এরকম করতে করতে কমসে কম 7-8টা বাইক এলো, এসে আমাকে কমসে কম 8-10টা মেশিন ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হলো। আমি যথেষ্ট ধস্তাধস্তি করে এবং তাদের সঙ্গে জোর খাটাই, তাতে ওরা আমাকে 2-1টা মেশিন দিয়ে বাড়িও মেরেছে। তাতেও আমি নিজেকে ধরে রেখেছি, এবং আমাকে যখন তুলে নিয়ে যাচ্ছে নেবেই এরকম অবস্থা, তখন আমি বাইক থেকে ইচ্ছা করে ওদের বাইক থেকে পড়ে গিয়ে আমার পাটা ভেঙে যায়, এবং রাস্তার মাঝখানে চলে যাওয়াতে দুপাশ থেকে গাড়ি এসে জ্যাম সৃষ্টি হয়ে যায়, তখন ওরা ধীরে ধীরে পালিয়ে যায়। কি বলবেন, কারা হতে পারে এটা? কি এটা কারা হতে পারে? দেখুন, আমার 25 বছরের বিজনেসে আমি এরকম দিন কখনো দেখিনি, বা এরকম দিন আসবে কখনো ভাবিনি। তো যারাই করুক, আমি মনে করবো এটা একটা জঘন্য কাজ করেছে, এবং প্রশাসনকে আমাদের জানানো হয়েছে, প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবে। আমাদের মাননীয় বিধায়ক আমাদের সঙ্গে আছেন, তিনিও আশ্বাস দিয়েছেন যে এটার একটা সুব্যবস্থা তিনি করবেন। কি মনে করছেন, কি টাকার লোভে না কোনো কিছু শত্রুতা? আমি তো দেখুন, টাকার লোভে হলে পরে দেখা যেত যে আমাকে একটা ফোন করে টাকা চাইতো, বা আমার কোনো শত্রু বলতে নেই। আমি দিন দুপুরে সবসময় ঘুরে বেড়াই, কখনো এরকম দিন দেখিনি। আর আমি নিজেকে ধরে রাখতে, আমার একটা ফোন ওরা নিয়ে চলে গেছে, যে আইফোন ছিল। আর কি বলবো, আমার দুর্ভাগ্য যে এরকম একটা দিন দেখতে হচ্ছে। তাহলে তো এরপরে তো রাস্তায় বেরোতেও আপনার চিন্তা হ্যাঁ, করতে হবে। এরপরে তো আমি কেন, আমাদের মতো ব্যবসায়ীদের বেরোতে খুব কষ্ট হয়ে যাবে যদি এরকম জিনিস আসে। আমি বলবো যেটা আমার সঙ্গে হয়েছে, পুনরায় কোনো ব্যবসায়ীর সঙ্গে যাতে না হয়, তার দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রশাসনের কাছে রাখছি। কি নাম আপনার? আমার নাম মৃণাল শাহ। আপনার কিসের ব্যবসা? আমার সুপারির ব্যবসা। কোথায় বাড়ি আপনার? বাড়ি আমার স্টেশন রোড, পল্লীশ্রী, চুচুড়া। আর হয়েছিল এটা অমরপুর মাঠের ওখানে? অমরপুরে মাঠের ওখানে। দাদার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলো, কি বলছেন? এ তো খুব নিন্দনীয়জনক ঘটনা, কারণ এরকম ঘটনা ঘটবে আমরা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমরা শান্তিভাবে বিজনেস করে খাই, আমাদের কোনো শত্রু নেই, ঠিক আছে, আমরা নিরিবিলি থাকি। তো এরকম একটা জঘন্যতম ঘটনা। কালকে আমি ফিরছিলাম, দেখলাম দাদার সঙ্গে এরকম পড়ে রয়েছে রাস্তার উপরে। হ্যাঁ, দেখে তো হতভাগ্য, সঙ্গে সঙ্গে দাদাকে নিয়ে এসে এখানে ভর্তি করা হয়েছে।
তো কি বলবেন, কি হতে পারে? কোনো টাকার লোভ বা কোনো রকম ভাবে এবার ঘটনা হচ্ছে সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। দাদাকে শুনলাম, দাদা বলল যে চল তোকে দাদা ডেকেছে। এখন জানি না এখানে কোন দাদা আছে কি আছে। আমি চাইবো পুলিশ প্রশাসনের কাছে যে তারা যেন এটা সুন্দরভাবে খতিয়ে দেখে। কি নাম আপনার? আমার নাম অমৃত সাহা। এখানে স্পটে 2-3টে সিসিটিভি আছে, সেগুলো আমরা ইন্সপেকশন করছি। একটা সিসিটিভি রেকর্ডিং নেই, আর একটা সিসিটিভির ব্যাকআপ নেই। পুলিশ এটা দেখছে। আমরা সিসিটিভিতে উদ্ধার করতে পারলে খুবই ভালো, না হলে আসামিরা ধরা পড়বেই আজ বা কাল। সিসিটিভি দিয়ে চিহ্নিত করার চেষ্টা চলছে নাকি? চেষ্টা চলছে, এটা ইজি হতো। সিসিটিভিতে যদি ছবিগুলো পেতাম ইজি হতো। দেখা যাক, তবে আসামিরা রেহাই পাবে না। গাড়িটার কাছে গেছে। দেখো দেখা যাচ্ছে ওটাই মেন। দ্বিপাক্ষিক বৈঠকে অবশেষে খুলে গেল ভদ্রেশ্বর সামনাগর জুট মিল। উৎফুল্ল মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ। দেখতে থাকুন সেই খবর, সেই গুরুত্বপূর্ণ খবর বাঁকুড়া টিভির পর্দায়। চেয়ারম্যান প্রহ্লাদ চক্রবর্তী, প্রকাশ গোস্বামী, আমাদের সিআই ভদ্রেশ্বর থানা ওসি, আবার তেলনিপাড়া জোনাল সাহেবের সহযোগিতাতে আজকে মিল চললো। এতে আমরা খুবই খুশি। আমরা চেয়ারম্যান সাহেব, বড়বাবু, তেলনিপাড়া ফাঁড়ি জোনাল সাহেবকে, সবাইকে আমাদের মজদুর পক্ষ থেকে হার্দিক অভিনন্দন আর ধন্যবাদ কি আমাদের রুজিরুটিটা চালু হবে। কি ফয়সলাটা হলো যারা ফোকাসে আছে সবাইকে নিয়ে নেবে কাজে, যারা গেট বাইরে আছে তাকেও যে সিস্টেম প্রসিডিউর মেনটেন করে সবাইকে কাজে নিয়ে নেওয়া হবে। এটা ওয়ার্কার মানলো সব? মোটামুটি মেনে গেছে। আপনার নামটা কি? আমার নাম লালবাবু সিং, এসএন জুট মিল, ভদ্রেশ্বর, IMTTUC।
ফ্যাক্টরিটা চলছে কালকে ডিএলসিতে একটা সেটেলমেন্ট হলো আজকে নর্মালভাবে সকাল 6টা থেকে চালু হয়েছে পুরো মিলটা চলছে মিল সাইড ছোট করে চালাচ্ছে মাল জাম ছিল বলে কাল থেকে ফুল মিল রানিং হয়ে যাবে দাবি ছিল মেনেছে হ্যাঁ দাবিটা মেনে নিয়েছে এখন যেখানে ট্রান্সফার করেছে সব হ্যাঁ আস্তে আস্তে করবে যা আমাদের দাবি ছিল ওয়ার্কারদের মেনে নিয়েছে আপনার নাম বশিষ্ঠ সিং কোন INTTUC সেক্রেটারি